নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, একটা কথা আছে না, হিন্দিতে একটা প্রবাদ রয়েছে, কি জানেন তো? যে সোতে হুয়ে শের কো কবি জাগানা নেই চাইয়ে। মতলব, যে বাঘ শুয়ে থাকে, যে সিংহ শুয়ে থাকে, যে ঘুমিয়ে থাকে, তাকে জাগাতে হয় না, কারণ জাগলেই কিন্তু সে তাণ্ডব শুরু করে দেবে। আজকে ভারতকে কিন্তু এইরকম ভাবে বাংলাদেশ জাগিয়ে তুলেছে, আর এই জাগিয়ে তোলার জন্য আজকে বাংলাদেশের যে অভ্যন্তরীণ দিকে যে কি ক্ষতি হচ্ছে সেটা আপনারা ধারণা করতে পারবেন না। আজকে বাংলাদেশ নিজে থেকে স্বীকার করে নিচ্ছে যে তাদের ছোট এবং মাঝারি যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, সেগুলো কিন্তু ডিপেন্ডেন্ট ভারতের উপর, আর তারা কিন্তু এখন প্রায় বন্ধের রাস্তায় চলে এসেছে। আজকে দেখুন, আমাদের ভারতের, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং ভারতের বিভিন্ন জায়গাতে একচেটিয়া ভাবে প্রাণ কোম্পানির যে চিপস এবং যে ড্রিঙ্কস গুলো রয়েছে, সফট ড্রিঙ্কস, সেই সব ড্রিঙ্কস এবং চিপস গুলো, এইগুলো কিন্তু বিশালভাবে মার্কেট করেছিল। আর এই প্রাণীর প্রোডাক্ট ভারত থেকে যখন কনজিউম করা হতো, তার পুরোটাই লাভ হতো বাংলাদেশিদের ইকোনমিতে। আজকে কিন্তু এই জিনিসটা আর হচ্ছে না, কারণ কয়েকদিন আগে ভারত বাংলাদেশ থেকে কিছু প্রোডাক্টের ওপর কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে স্থলবন্দর দিয়ে। এবার যখনই জিনিসটা জলপথ দিয়ে ঘুরে আসছে, তখনই একটু কনজিউম কম হচ্ছে, কারণ রেটটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, খরচটা বেশি পড়ে যাচ্ছে, যে কারণে প্রফিট থাকছে না। তাই আমাদের এই দিকে কিন্তু সেইভাবে ডিমান্ড চলছে না। আমরা যে সমস্ত ভারতীয়রা রয়েছি, আমাদের উচিত এই বাংলাদেশে এই ধরনের প্রোডাক্টগুলোকে বয়কট করে দেওয়া। আজকে যে সমস্ত বাংলাদেশিরা বয়কট করেছিল, তো আজকে কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখুন, এই বাংলাদেশের মতো একটা আরো একটা ভুল করে ফেলেছে অন্য একটা কান্ট্রি, সেটা হচ্ছে দুটো কান্ট্রির কথা বলবো আমি। একটা হচ্ছে তুর্কি এবং আর একটা হচ্ছে আজারবাইজান। এই দুজন কিন্তু পাকিস্তানের তালোয়া চাটতে গিয়ে আজকে এমন একটা জায়গায়, এমন একটা সিচুয়েশনে পড়ে গিয়েছে না, যে এরা হাত পা ধরে ফের পাচ্ছে না। দেখুন, ভারত থেকে প্রচুর দর্শনার্থী, বলা যেতে পারে ট্যুরিজমের জন্য ঘুরতে যায় কোথায়? তুর্কিতে। তুর্কিদের বেশ কয়েকটা পপুলার জায়গা রয়েছে, যেগুলো ভারতীয়রা কিন্তু বেশি প্রেফার করে। তাদের মনে বলে যেন তারা নিজেদের কোনো একটা ঐতিহাসিক জায়গাতে তারা গিয়েছে, তাই সেগুলোকে তারা বেশি প্রেফার করে। কিন্তু এই মুহূর্তে বর্তমানে বিগত কয়েকদিন ধরে এই জিনিসটা ঘটছে যে যেমন বাংলাদেশকে আমরা ব্যান করেছি, ওই রকম ভাবে তুর্কিকেও কিন্তু আমাদের ব্যান করতে হয়েছে। এবার ব্যান বলতে ডাইরেক্টলি এভাবে নয়, আমাদের এখান থেকে তৈরি পোশাক, মেড ইন ইন্ডিয়ান যে সমস্ত গার্মেন্টস রয়েছে, সেগুলো আমরা তুর্কিতে এখন কিন্তু আর সাপ্লাই দিচ্ছি না। এর জন্য বলতে পারেন যে আমরা যখন সাপ্লাই দিচ্ছি না, তাহলে তো প্রফিট আমাদের হচ্ছে না, তার মানে লসটাও আমাদের হচ্ছে, ক্ষতিটা আমাদের হচ্ছে। দেখুন, ক্ষতি হলেও একটা জিনিস বুঝতে হবে, যে আমরা যে দেশের ওপর ডিপেন্ডেন্ট রয়েছি, তারা যদি হঠাৎ করে প্রোডাক্ট সাপ্লাই বন্ধ করে দেয়, তাহলে আমাদের তো গুণমানের দিক থেকে তো আমরা কোথাও না কোথাও একটু কম্প্রোমাইজ করতে হচ্ছে। তারপরে আমাদের প্রবলেম ফেস করতে হচ্ছে যে হঠাৎ করে মাল আসছে না। এটা হচ্ছে তুর্কির জন্য। এই গার্মেন্টস, যে সমস্ত গার্মেন্টস রয়েছে, সেগুলো কিন্তু তুর্কিতে মেড ইন ইন্ডিয়ার বিশালভাবে ফেমাস ছিল, আর এটা কিন্তু এখন ভারত বন্ধ করে দিয়েছে। এখন বলতে পারেন যে এই অংশটা কোথায় সাপ্লাই করবে, তাহলে তুর্কিতে যে অ্যামাউন্ট আমরা সাপ্লাই করতাম, সেটা কোথায় করব? এখন কিন্তু ইউরোপ আমাদের সঙ্গে ডিল সাইন করে গিয়েছে, মানে বিশেষ করে ইংল্যান্ড, তারা কিন্তু আমাদের সঙ্গে ডিল সাইন করেছে। ডিল সাইন করার পর এখন আমরা ফ্রি ট্রেড করতে পারবো লন্ডন বা ইংল্যান্ডের, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে। তো বুঝতে পারছেন, যখনই ফ্রি ট্রেড হবে, তার মানে আমাদের পুষিয়ে আছে। এদিকে তুর্কিতে যে পরিমাণ অ্যামাউন্ট আমরা পেতাম, এক্স্যাক্টলি তার চাইতে বেশি অ্যামাউন্ট আমরা এদিকে পাবো, বরঞ্চ প্রফিটটা বেশি থাকবে। যে আরো একটা জিনিস হচ্ছে আজারবাইজান। এই আজারবাইজানও কদিন ধরে এইরকম লাফাচ্ছিল, মানে যখন ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ছোট্ট একটা কনফ্লিক্ট শুরু হয়েছিল, একটা যুদ্ধ শুরু হয়েছিল, সেই যুদ্ধ আমরা তো ডোমিনেট করছিলাম, কিন্তু সেই ডোমিনেটের সময় কিন্তু তুর্কির যে সমস্ত পাইলটস ছিল, তারা ড্রোন ওড়াই পাকিস্তানে বসে ভারতের বিপক্ষে। আজারবাইজানের ঠিক সেই রকম। তাই আমাদের কথা এখন কিন্তু ক্লিয়ার কাট। আমরা দেখুন, 2023 সালে যখন তুর্কিতে ভূমিকম্প হয়েছিল, আমরা কিন্তু সেই ভূমিকম্পতে আমাদের ভারত থেকে কি কি সাহায্য যায়নি তুর্কিতে। অপারেশন দোস্ত আপনারা সকলেই জানেন, এর মধ্যে অলরেডি সকলের মুখ থেকে আপনারা শুনেছেন। তো সেই অপারেশন দোস্তের মাধ্যমে আমাদের ভারত থেকে মেডিকেল টিম গিয়েছে, আমাদের ভারত থেকে মেডিসিনের যে সমস্ত কিটস, সেগুলো গিয়েছে, ওষুধপত্র গিয়েছে, ইনজেকশন গিয়েছে, আমাদের ভারত থেকে খাবার দাবার গিয়েছে, চাল গিয়েছে, সমস্ত কিছু আমাদের ভারত থেকে সাপ্লাই করা হয়েছে। তো এগুলো কেন করা হয়েছিল? যে তুর্কি যেন সে
কোনো দেশের পক্ষে না নেয়। আমরা ভারতীয়রা যখন তাদেরকে সাপোর্ট করবো, অবভিয়াসলি তাদেরও উচিত আমাদেরকে সাপোর্ট করার। আমাদের দেশ থেকে যে সমস্ত দর্শনার্থীরা, যে সমস্ত ট্যুরিস্ট তুর্কিতে যায়, আজারবাইজানে যান, তার জন্য কিন্তু তাদের প্রচুর একটা অর্থ আমরা দিয়ে আসি, আমাদের ভারতের টাকা গিয়ে আমরা ওই দেশে দিয়ে আসি। তার মানে একটা জিনিস বুঝবেন যে ভারতের দিকে চোখ রাঙিয়েছিল একবার কে? মালদ্বীপ। আর মালদ্বীপসের এই যে সম্পূর্ণ দেশটাই চলে ওই ট্যুরিজমের ওপর। ট্যুরিজম বন্ধ হয়ে গিয়েছিল কারণ ভারত থেকে কিন্তু প্রচুর পরিমাণে বুকিং ক্যান্সেল করা হয়েছিল, যে অ্যাডভান্স বুকিং ছিল সেগুলো ক্যান্সেল করা হয়েছে। এক্স্যাক্টলি সেম ঘটনা ঘটছে তুর্কি এবং আজারবাইজানের জন্য। তুর্কিতে যে সমস্ত মানুষগুলো ঘুরতে যায় তারাও কিন্তু এখন সমস্ত কিছু অ্যাডভান্স বুকিং ক্যান্সেল করে দিচ্ছে। তাদের প্রফিটের জায়গায় লস হচ্ছে ঠিকই, ক্যান্সেল করলে অবভিয়াসলি তার একটা রিফান্ড অ্যামাউন্টের একটা লিমিট থাকে, যে এই লিমিট এরপরে আর তারা পাবে না। তো যে পরিমাণ অ্যামাউন্ট তাদের কাছে রিটার্ন আসুক না কেন, তাদের কাছে সব আগে কিন্তু দেশটাই বড়। তাই আজকে ভারতের যে সমস্ত জনগণ তারা যেভাবে ভারত সরকারকে সাপোর্ট করলো, আমার মনে হয় এইরকম ভারতের দেশপ্রেম যদি থাকে তাহলে পরে আমাদের দিকে কেউ আর চোখ রাঙিয়ে তাকাতে পারবে না। আজকে বাংলাদেশকে আমরা যেমন বন্ধ করে দিয়েছি যে ওখান থেকে আমাদের স্থলবন্দর দিয়ে কোনো প্রোডাক্ট ভারতে প্রবেশ করতে পারবে না, সেই জন্য বাংলাদেশের বেশ কয়েকটা কোম্পানি কিন্তু এখন ডুবতে চলেছে। আর ভারত বয়কটের নাম ওদের মুখে নেই। আমরা তো চাইবো যে এখন ভারত বয়কট করে দিক, দিয়ে সম্পূর্ণ সম্পর্ক আমাদের কয়েকটা দেশের সঙ্গে আমরা রাখতে চাই না। এক হচ্ছে পাকিস্তান, দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ, তৃতীয়ত হচ্ছে তুর্কি, চতুর্থত হচ্ছে আজারবাইজান। এই কয়েকটা দেশ রয়েছে যাদের সঙ্গে সম্পর্ক আমরা কোনোভাবেই রাখতে চাই না। না বাণিজ্যিক সম্পর্ক রাখতে চাই, না ডিফেন্সের দিক থেকে কোনো সম্পর্ক রাখতে চাই, না কোনো রকম সম্পর্ক আমরা তাদের সঙ্গে রাখতে চাই না। আপনাদেরকে একটা ছোট্ট প্রতিবেদন দেখাবো, দেখবেন প্রতিবেদনটা, এবং কিছু কাটিং কাটিং আপনাদেরকে ভিডিও দেখাবো। দেখবেন যে ভারতের সঙ্গে ব্যবসায় যে ঝামেলাটা একটা যুদ্ধ শুরু করতে চেয়েছিল বাংলাদেশ, ডক্টর ইউনূস, সেই ইউনূস চাচার জন্যই আজকে বাংলাদেশ কোন জায়গায় পৌঁছাচ্ছে, আর সেখানকার যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেগুলো কোন জায়গায় যাচ্ছে, অবশ্যই সেটা নজরে রাখুন। এই ভিডিওটা আপনারা সকলেই দেখতে পাবেন। ভারতের নতুন আমদানি বিধিনিষেধ কাঁপছে বাংলাদেশের রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। চট্টগ্রামের কালুরঘাটে অবস্থিত বিএসপি ফুড প্রোডাক্টস থেকে শুরু করে ঢাকার কামরাঙ্গীচরের প্লাস্টিক পণ্য রপ্তানিকারক পর্যন্ত সবাই বলেছেন এক কঠিন বিপদের মুখে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে আসাম, ত্রিপুরা ও মেঘালয় ছিল বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানের প্রধান বাজার। বিশেষ করে স্থলপথে দ্রুত ও সাশ্রয়ী পরিবহনের জন্য রপ্তানিকারকরা এই পথকেই বেছে নিতেন। কিন্তু ভারতের হঠাৎ করে কিছু পণ্যে নিষেধাজ্ঞা আরোপ করার ফলে এই পথ প্রায় বন্ধ হয়ে গেছে। বিএসপি ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক অজিত কুমার দাস জানিয়েছেন, তাদের উৎপাদিত কুকিজ, টোস্ট আর বিস্কুটের বিশাল একটি চালান এখন আটকে আছে। 42,000 কার্টুনের পণ্য প্রস্তুত, কিন্তু তার পাঠানো যাচ্ছে না। যদি কলকাতা ঘুরে আসাম ও ত্রিপুরায় পাঠাতে হয় তাহলে 1 লাখ টাকা বাড়তি খরচ পড়ে যাবে। এত খরচ বহন করার সামর্থ্য অনেক ক্রেতার নেই, ফলে তাদের রপ্তানি থেমে যেতে পারে। শুধু খাদ্যপণ্য নয়, প্লাস্টিক পণ্য রপ্তানিকারকেরাও পড়েছেন বড় সমস্যায়। কামরাঙ্গীচরের বিক্রমপুর প্লাস্টিক যেমন ভারতের 7 সিস্টার রাজ্যে প্লাস্টিকের গৃহস্থালী সামগ্রী রপ্তানি করতেন, বর্তমানে তাদের $15,000 ক্রয়াদেশ ঝুলে আছে। প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক আবু বকর সিদ্দিক বলেন, আমাদের পণ্যের বড় বাজার ভারত, বিধিনিষেধের কারণে এখন রপ্তানিতে বড় ঝুঁকি তৈরি হয়েছে। তথ্য বলছে 2023 থেকে 24 অর্থ বছরে বাংলাদেশ থেকে প্রায় $4,447 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে 3.75% গেছে ভারতে, আর ভারতের দিক থেকে আমদানি করা হয়েছে প্রায় $900 কোটি পণ্য। এভাবে বোঝা যায় ভারত বাংলাদেশের জন্য বড় এক রপ্তানি গন্তব্য, আবার বাংলাদেশও ভারতের জন্য গুরুত্বপূর্ণ আমদানিকারক। গত অর্থ বছরে ভারতের রপ্তানি হওয়া প্রধান পণ্যের মধ্যে ছিল $55 কোটি তৈরি পোশাক, $16 কোটি প্রক্রিয়াজাত খাদ্য আর $4,40,00,000 প্লাস্টিক পণ্য। এসবের বেশিরভাগই যেত স্থলবন্দর দিয়ে। কিন্তু এখন ভারতের আদেশ বলছে বাংলাদেশ থেকে স্থলপথে ফল, ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা, আসবাব সবকিছুর রপ্তানি বন্ধ। শুধু নৌপথ বা সমুদ্রপথ ব্যবহার করেই এগুলো পাঠানো যাবে। ফলে ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলো পড়েছে সবচেয়ে বেশি চাপে। যেমন ফেনীর স্টারলাইন ফুড প্রোডাক্টস প্রতি মাসে 25 থেকে 30 লাখ টাকার প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি করত ভারতের 7 সিস্টারে। প্রতিষ্ঠানটির পরিচালক মঈনুদ্দিন এখন শঙ্কিত, কারণ ভারতীয় ক্রেতারা আদৌ কি বিকল্প পথে পণ্য নেবেন তা নিশ্চিত নয়। দেশের অন্যতম রপ্তানিকারক প্রাণ আরএফএল গ্রুপও ক্ষতির মুখে। তারা গত বছর ভারতে $5 কোটি পণ্য পাঠিয়েছে, যার 68% গিয়েছে স্থলপথে। ভারতের নিষেধাজ্ঞার পর তাদের বেশ কিছু ট্রাক পণ্য সীমান্ত থেকে ফেরত পাঠাতে হয়েছে।
প্রতিষ্ঠানটি ইতোমধ্যে উৎপাদনের গতি কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে বিশেষজ্ঞরা বলছেন এই নিষেধাজ্ঞা বড় প্রতিষ্ঠানগুলো হয়তো কোনোভাবে সামনে নিতে পারবে, কিন্তু ছোট প্রতিষ্ঠানগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়বে। অনেকেরই হাতে থাকা ক্রয়াদেশ বাতিল হতে পারে, যা দেবে বড় ধাক্কা। এই সমস্যার সমাধানে আজ মঙ্গলবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক হচ্ছে। পররাষ্ট্র, নৌ পরিবহন, এনবিআর, বন্দর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা বৈঠকে অংশ নিচ্ছেন। উদ্যোক্তারা আশা করছেন রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে দ্রুত একটি সমাধান আসবে। শেষ কথা হলো, বাংলাদেশের অর্থনীতিতে ভারতের সঙ্গে রপ্তানির গুরুত্ব অনেক। তাই এই ধরনের নিষেধাজ্ঞা শুধু ব্যবসায়ী নয়, পুরো দেশের জন্যই এক বড় সতর্ক সংকেত। এখন দরকার দ্রুত ও কৌশলী কূটনৈতিক পদক্ষেপ। আজ এ পর্যন্তই। এমন আরও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিন্টে। ভারতের জম্মু কাশ্মীর পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত পাকিস্তান সংঘাতের কয়েক সপ্তাহ না পেরোতেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রোববার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সে সময় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন দুই মুসলিম দেশের সরকার প্রধান। তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা, জ্বালানি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে দুই দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এছাড়াও শিক্ষা, প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতিও দেন তারা। সম্প্রতি ভারত পাকিস্তান সংঘাতে নয়াদিল্লির বিরুদ্ধে যুদ্ধ করতে ইসলামাবাদকে অস্ত্র দিয়ে সহায়তার অভিযোগ ওঠে তুরস্কের বিরুদ্ধে। যুদ্ধের সময় ভারতের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে পাকিস্তান যে ড্রোন দিয়ে হামলা চালায় তার বেশিরভাগই তুরস্ক ও চীনের বলে দাবি নয়াদিল্লির। অবশ্য ইসলামাবাদকে অস্ত্র দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে আঙ্কারা। পাকিস্তানকে সহায়তা করার অভিযোগে ভারত ইতিমধ্যেই তুরস্কের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে বেশ উদ্বিগ্ন তারা। এ সময় পাকিস্তানের প্রতি সহায়তা বন্ধ করে ভারত পাকিস্তান সীমান্তবর্তী রাজ্যগুলোতে সন্ত্রাস দমনে নয়াদিল্লির পাশে থাকতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়াও তুরস্কের তৈরি চকলেট, কফি, জ্যাম, কসমেটিক্স সহ বিভিন্ন পণ্য বয়কট শুরু করে ভারতীয়রা। ফ্যাশন ওয়েবসাইট ফ্লিপকার্ট ও ধনকুবের মুকেশ আম্বানি রিলায়েন্স গ্রুপ তুরস্কের বেশ কয়েকটি ব্র্যান্ডের পণ্য নামিয়ে দিয়েছে। এতে ভারতে তুরস্কের পণ্য আমদানি কমেছে কয়েক গুণ। একদিকে যখন ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন চলছে তুরস্কের, তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বাড়াতে তৎপর আঙ্কারা। পারস্পরিক সহযোগিতায় নিজেদের আরো শক্তিশালী করতে চায় এই দুই পরাশক্তি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের? দেখুন, আপনাদের কাছে একটা ছোট্ট কোশ্চেন করে যাব যে আজকে ভারত যদি বাংলাদেশের প্রোডাক্টকে বয়কট করে দেয়, তাহলে প্রথমত 3টে কোম্পানি এমন আপনারা নোট করবেন, এমন একটা কমেন্ট করবেন, কোন 3টে কোম্পানি সব আগে ডুববে বাংলাদেশে। অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে দেবেন। আজকের এই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করে আরো সকলের কাছে পৌঁছিয়ে দেবেন। আজকের মতো এই ভিডিও এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।